একটি ধর্ষণের মামলায় এই ছোট্ট বাচ্চাটির প্রতিবন্ধী বাবা বছরের পর বছর জেল খাটছে। কিন্তু এই ছোট্ট বাচ্চাটি তার বাবাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য কতটা দূর যেতে পারে সেটা আপনার কল্পনাকেও হার মানাবে। তার বোকা সহজ সরল বুদ্ধি প্রতিবন্ধী বাবা একটি ছোট্ট বাচ্চার সাথে খারাপ কাজ করা এবং তাকে মেরে ফেলার মামলায় বছরের পর বছর ধরে জেল খেটে চলেছে। কিন্তু এত ভালো একটা মানুষ কিভাবে এই কাজটা করতে পারে, এটা জানতে হলে আপনাকে দেখতে হবে এই পুরো মুভিটি, যে মুভিটি হাজারো মানুষের হৃদয় জয় করে নিয়েছে। এছাড়াও এই একটা মুভির কারণে কোরিয়ার ইতিহাসে তাদের আইনই পাল্টাতে হয়েছে। কি ছিল সেই গল্পটা? তাহলে চলুন দেখা শুরু করা যাক সেল নম্বর 7 নামের এই অসাধারণ মুভিটি। মুভির শুরুতে দেখা যায় একটি মেয়ে লয়ার একটি আসামির পক্ষে লড়ছিল। মেয়েটি কোর্টে এই কেসের শুরু থেকে সবকিছু বলতে শুরু করে। একটি প্রতিবন্ধী বাবা যার নাম ইয়ং, তার দুনিয়াতে আপন বলতে শুধুমাত্র মিনা নামের একটি ছোট্ট মেয়ে আছে। লোকটি পার্কিং লটে ছোট্ট একটি চাকরি করত এবং দিন এনে দিন খেত। কিন্তু অভাবের সংসারেও তাদের বাবা মেয়ের মধ্যে সুখের কোনো অভাব ছিল না। তার বাবা তাকে রোজ স্কুলে দিয়ে এসে কাজে চলে যেত এবং তারা দুইজনই খুব মজা করত। কিন্তু তার মেয়ে মিনার সুন্দর একটি ব্র্যান্ডের হলুদ একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল। অনেক গরিব মানুষ হওয়ার কারণে ইয়ংয়ের মেয়েকে ওই ব্যাগটি কিনে দেওয়ার কোনো সামর্থ্য ছিল না। তবে মেয়েকে প্রিয় ব্যাগটি কিনে দেওয়ার জন্য সে প্রতিদিন একটু একটু করে টাকা জমাতো। স্কুলে যাওয়ার সময় তার বাবা এবং মেয়ে প্রতিদিন ওই দোকানের সামনে দাঁড়িয়ে ব্যাগটা দেখে যেত যে এখনও ওটা কেউ কিনে নিয়েছে কিনা। এভাবে অনেক দিন ধরে টাকা জমানোর পর একদিন ইয়ং এবং তার মেয়ে মিনা দেখতে পায় ওই ব্যাগটি বিক্রি হয়ে গেছে। আর তাদের সামনে দিয়েই একজন পুলিশ কমিশনার তার মেয়েকে ওই ব্যাগটি কিনে দেয়। আর এটা দেখে ইয়ং তার মেয়েকে নিয়ে ওই দোকানের মধ্যে ঢুকে পড়ে এবং সে ওই ব্যক্তিকে অনেক রিকোয়েস্ট করে যেন সে এই ব্যাগটি কিনে না নেয়, কারণ ওই ব্যাগটি সে তার মেয়েকে কিনে দেওয়ার জন্য টাকা জমাচ্ছে। এই কথা শোনার পরে ওই পুলিশ কমিশনার লোকটি ইয়ংকে অনেক মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এই ঘটনায় ইয়ং এবং তার মেয়ে অনেক কষ্ট পায়। তবে এই ঘটনাটি ঘটার কিছুদিন পরে ওই পুলিশ কমিশনারের মেয়ে ইয়ংকে সেই পার্কিং লটে দেখতে পায়। তাকে দেখে পুলিশ কমিশনারের মেয়ে ইয়ংকে বলে, আপনি আমার এই ব্যাগটি কিনতে চেয়েছেন, এটা আমি জানি। আমি এই একই এবং সেম কালারের একটি ব্যাগ অন্য একটা দোকানে দেখেছি, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলেন। সহজ সরল ইয়ং মেয়েটির কথা শুনে ওই ব্যাগটি কেনার জন্য তার পিছু পিছু যেতে শুরু করে। কিন্তু যেতে যেতে ওই বাচ্চা মেয়েটি অ্যাক্সিডেন্টালি মারা যায়। আর ওই বাচ্চাটির পাশে একটা ইট পড়েছিল আর তার পাশেই ছিল সহজ সরল ইয়ং। কিন্তু সেই মুহূর্তে রাস্তা দিয়ে একজন বয়স্ক মহিলা হেঁটে যাচ্ছিল। বয়স্ক মহিলাটি দূর থেকে দেখতে পায় ইয়ং ওই বাচ্চাটির মুখে ফু দিচ্ছে, যেটা দূর থেকে দেখতে কিছুটা বাজে দেখাচ্ছিল। এটা দেখে ওই মহিলাটি ইয়ংকে অনেক ভুল বোঝে। পুলিশ ইয়ংকে শিশু নির্যাতন এবং খুনের দায়ে গ্রেপ্তার করে। তাকে থানায় নিয়ে সে অনেক মারা হয়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না যে তাকে এখানে কেন ধরে নিয়ে আসা হয়েছে। এজন্যই সে বারবার বাড়িতে যেতে চায়, কারণ তার মেয়ে বাড়িতে একা আছে। পুলিশ তার বাবাকে অনেক মারধর করছিল। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং বাবার কাছে যেতে চায়। কিন্তু ততক্ষণে তার বাবাকে পুলিশ থানায় নিয়ে চলে আসে এবং প্রাথমিকভাবে তার দোষ প্রমাণিত হওয়ায় তাকে জেলে পাঠানো হয়। কিন্তু বেচারা সহজ সরল ইয়ং এখনো বুঝতে পারে না যে আসলে তাকে কেন এখানে ধরে নিয়ে আসা হয়েছে এবং কেনই বা তাকে জেলে ভরা হয়েছে। এদিকে তাকে জেলের সেল নম্বর 7 পাঠানো হয় এবং সেখানে আগে থেকেই আরও 5 জন আসামি ছিল। আর তারা সবাই যখন জানতে পারে যে ইয়ং নামের এই লোকটি একটি ছোট্ট বাচ্চার সাথে খারাপ কাজ করার জন্য এবং তাকে মেরে ফেলার দায়ে জেলে এসেছে, তখন তারাও ইয়ংকে প্রচণ্ড ঘৃণা করে এবং অনেক মারতে থাকে। এরপর এভাবেই ইয়ংয়ের জেলের মধ্যে দিন কাটতে থাকে। আর তার মেয়ে মিনা একটি শিশু আশ্রয় কেন্দ্রে চলে যায়। একদিন ইয়ং তার নিজের জীবনকে বাজি রেখে একটা দুর্ঘটনার হাত থেকে তাদের বসকে বাঁচায়। আর এরপর থেকে জেলের মানুষদের ধীরে ধীরে ইয়ংয়ের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। তারা বুঝতে পারে ইয়ং আসলে বুদ্ধি প্রতিবন্ধী এবং সহজ সরল একজন মানুষ। এই ঘটনায় তাদের বস তার উপর অনেক খুশি হয় এবং সে তাকে জিজ্ঞেস করে, আমি কি তোমার জন্য কোনো উপকার করতে পারি? এই কথা শোনার পরে ইয়ং শুধুমাত্র বলে, আমি আমার ছোট্ট মেয়ে মিনাকে দেখতে চাই। কিছুদিন পরেই জেলের মধ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই একটা কার্টুনের মধ্যে ভরে তারা মিনাকে জেলের মধ্যে নিয়ে এসেছিল। তারপর তাদের বাবা মেয়ের ভালোবাসা দেখে তারা খুবই অবাক হয়ে যায় এবং তাদের প্রতি করুণায় তাদের মন ভরে যায়। তবে এতে করে তারা টাইমলি মিনাকে ফিরিয়ে দিতে না পারায় গানের দলটি তাকে ছাড়াই নিজেদের বাসায় চলে যায়। যদিও মিনা কোনোভাবেই তার বাবাকে ছেড়ে যেতে চাইছিল না, তাই তারা তাদের সাথেই ওই সেলের মধ্যেই রেখে দেয়।
তাকে এখানে রেখে দেওয়ায় কিছু কয়েদি খুশি হয়েছিল আর কিছু কয়েদি অনেক ভয় পাচ্ছিল, কারণ তাদের জন্য সবাইকে শাস্তি পেতে হতে পারে। কিন্তু সহজ সরল বাবার তার মেয়ের প্রতি ভালোবাসা দেখে এবং তাদের মধ্যে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত দেখে সবাই খুব খুশি হয়ে যায়। সুতরাং মিনা সবার সাথেই ওই সেল নম্বর 7-এই থেকে যায়। পুলিশ যখন সার্চ করার জন্য তাদের সেলে আসে তখন তারা সবাই মিলে মিনাকে দারুণ করে লুকিয়ে রাখে, আর এভাবে পুলিশ কিছু বুঝতেও পারে না। এদিকে জেলের প্রধান ওই দিন অনুষ্ঠানের ছবিগুলো খুব ভালোভাবে দেখছিল এবং সবগুলো ছবি দেখে সে বুঝতে পারে এখানে একটা ছোট্ট বাচ্চা ছিল, কিন্তু সে দলের সাথে যায়নি এবং তাকে কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছে না। এজন্য সে সন্দেহ করে সেল নম্বর 7-এ তাকে খুঁজতে আসে এবং অনেক খোঁজাখুঁজির পর তাকে পেয়েও যায়। তারপর মিনাকে আবারও সেই শিশু আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় এবং ইয়ংকে অনেক শাস্তি দেওয়া হয়। তবে এই ঘটনার পর একদিন হঠাৎ করে ওই জেলের মধ্যে আগুন লেগে যায়, আর সেই আগুনের মধ্যে জেল প্রধান আটকে যায়, কিন্তু ইয়ং তাকে দেখে ফেলার পরে নিজের জীবন বাজি রেখে তাকে উদ্ধার করে। তারপর তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে ইয়ং এর ব্যাপারে ভাবতে থাকে এবং সে কি সত্যি অপরাধী কিনা সেটাও সে ভাবতে শুরু করে। আর তারপরেই জেল প্রধান ব্যক্তিগতভাবে ইয়ং এর এই কেসটাকে ইনভেস্টিগেশন করতে শুরু করে। এদিকে একদিন মিনা তার স্কুলের ম্যাডামকে সাথে নিয়ে তার বাবাকে দেখতে আসে, আর এখানে তাদেরকে দেখার পর মিনার ম্যাডাম বুঝতে পারে আসলে ইয়ং কোনোভাবেই অপরাধী হতে পারে না, কারণ সে খুবই সহজ সরল একজন মানুষ। মিনার ম্যাডাম কিছুতেই বুঝতে পারে না যে এমন সহজ সরল একজন মানুষ যে তার মেয়েকে এতটা ভালোবাসতে পারে সে তার মেয়ের বয়সেরই আর একটা মেয়ের সাথে কিভাবে খারাপ কাজ করতে পারে। এই ঘটনা দূর থেকে ওই জেলের প্রধানও দেখছিল এবং তারও সন্দেহটা এখন সত্যি বলে ধারণা হয় যে এই লোকটি কখনো খারাপ কাজ করতে পারে না। এদিকে নিজের বাবাকে দেখতে না পেয়ে মিনা ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়, আর এ কারণে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই ওই জেল প্রধান তাকে দেখতে আসে এবং মিনা তাকে রিকোয়েস্ট করে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আঙ্কেল, আমাকেও একটু অ্যারেস্ট করুন, তাহলে অন্তত আমি আমার বাবার সাথে থাকতে পারবো। আমার বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, তাই অন্তত আমার এই রিকোয়েস্টটা শুনুন প্লিজ। যাই হোক, তার এমন কথা শুনে জেল প্রধানের চোখের কোণে পানি চলে আসে। সে জেলে ফিরে এসে ব্যবস্থা করে দেয় যাতে মিনা প্রতিদিন তার বাবার সাথে দেখা করতে পারে, আর এভাবে ধীরে ধীরে তাদের দুজনের দেখা হয় এবং এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন ইয়ং জেল প্রধানের রুমে কাজ করছিল, ঠিক তখন সেখানে জেলের প্রধান এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কেন কমিশনারের মেয়েকে খুন করতে গেলে এবং তার সাথে খারাপ কাজ করতে গেলে? কিন্তু ইয়ং কি বলে সেটা জানা যায় না। তবে এই ঘটনার পরে জেল প্রধান আরও গভীরভাবে সবকিছু ইনভেস্টিগেশন করতে শুরু করে এবং ধীরে ধীরে সে জানতে পারে ইয়ং ওই দিন যে জবানবন্দিটা দিয়েছিল আসলে সেটা পুলিশের সাজানো ছিল, কারণ ইয়ং তো আসলে কিছুই বলতে পারেনি। তারা শুধুমাত্র তার ব্যবহার আচার দেখে বুঝে নিয়েছিল যে আসলে সেই খারাপ কাজটা করেছিল। জেল প্রধান বুঝতে পারে ইয়ংকে খুব সূক্ষ্মভাবে ফাঁসানো হয়েছে, আর তারপর থেকেই সে এই ছোট্ট মেয়েটির প্রতি অনেক ভালোবাসা অনুভব করে এবং প্রতিদিন নিজে এসে তাকে তার বাবার সাথে দেখা করতে নিয়ে যেত। যেহেতু প্রতিদিনই এখন মিনা জেলে তার বাবার সাথে দেখা করতে আসছিল, তাই সেখানে থাকা বাকি কয়েদিদের সাথেও তার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এবং তারাও তাকে অনেক ভালোবাসতে শুরু করে। তার এমন মায়াময় ব্যবহার এবং বন্ধুত্বপূর্ণ আচরণে সবাই মুগ্ধ হয়ে যায়। যেহেতু জেলের মধ্যে তাদের কোনো বিনোদনের ব্যবস্থা ছিল না, তাই তারা কোনোভাবে সময় কাটাতে পারতো না, কিন্তু যখন থেকে মিনা তাদের সাথে দেখা করতে আসতো তখন থেকেই তাদের খুব ভালো দিন কাটতে থাকে এবং তারা তার সাথে অনেক মজা করতে পারত। মূলত মিনাই হয়ে উঠেছিল তাদের সময় কাটানোর একমাত্র অবলম্বন। এছাড়াও সে ধীরে ধীরে সবার চোখের মধ্যমণি হয়ে উঠেছিল। তাকে ছাড়া যেন জেলের কয়েদিদের আর সময়ই কাটত না। জেলের কয়েদিদের মিনা লেখাপড়া শেখাতো, যে কিনা তার জীবনে কোনোদিন লিখতে এবং পড়তে পারতো না, সেও ধীরে ধীরে মিনার কারণে লেখাপড়া শিখে যায় এবং তারা এটা খুবই এনজয় করে। একদিন মিনা স্কুল থেকে জেলের মধ্যে আসার সময় সাথে করে তার ম্যাডামের দেওয়া একটা মোবাইল ফোন নিয়ে আসে। মোবাইল দিয়ে জেলের মধ্যে একজন কয়েদি তার বাসায় ফোন দেয়। সেই দিনই ওই কয়েদির একটা বাচ্চা হয়েছিল, আর সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার সাথে কথা বলে ওই লোকটি প্রচণ্ড কাঁদতে থাকে, কারণ এটাই ছিল তার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত। শুধুমাত্র ইয়ংয়ের মেয়ে মিনাই ওই জেলের কয়েদিদের প্রিয় ব্যক্তি ছিল না, এছাড়া ইয়ং নিজেও সেখানকার সবার খুব প্রিয় হয়ে উঠেছিল। পুলিশ থেকে শুরু করে সব কয়েদি তাকে প্রচণ্ড ভালোবাসতো এবং স্নেহ করত। তারা মূলত তার কারণেই সবাই হাসি খুশি থাকতো। একদিন ইয়ংয়ের কাছে সেখানে থাকা কয়েদিরা তার থেকে জানার চেষ্টা করছিল আসলে ওই দিন তার সাথে কি ঘটেছিল, সে কেনই বা পুলিশ কমিশনারের মেয়েকে মারতে গেল এবং তার সাথে এমনটা কেন করেছিল। একজন বৃদ্ধ মহিলা তো সবকিছুই দেখেছে, তাহলে সত্যিটা কি? যেহেতু এখন ইয়ং সবার সাথে খুব ফ্রি হয়ে গেছে, তাই এখন তার আর ভয় করে না, আর এ কারণে সে ধীরে ধীরে সেদিনের সব ঘটনা সবার সাথে বলতে শুরু করে। আসলে ওই দিন যখন পুলিশ কমিশনারের মেয়ে এবং ইয়ং যাচ্ছিল তখন খুবই ঠান্ডা পড়ছিল,
আবহাওয়া -18 ডিগ্রিতে নেমে গিয়েছিল। রাস্তাঘাটে বরফ পড়েছিল, কিন্তু তারা দুইজন যখন যাচ্ছিল তখন পানিতে পা পিছলে ইয়ং পড়ে যায়। আর এ কারণে মেয়েটা কিছুটা দূরে চলে গিয়েছিল। তখন সে দেখতে পায় ওই কমিশনারের মেয়েও সামনে পিছলে পড়ে গিয়েছে, কারণ সেও দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল। কিন্তু তারপরে পড়ে যাওয়ার শব্দের সাথে আরও একটা শব্দ ছিল। তবে ইয়ং ওই সময় ওই শব্দটা কিসের শব্দ সেটা বুঝতে পারেনি। আসলে ওটা ছিল একটা ইটের পড়ার শব্দ। পুলিশ কমিশনারের মেয়ে যখন পড়ে যায় তখন তার মাথার উপরে একটা ইট এসে পড়েছিল। আর এই ইট পড়ার কারণে ওই বাচ্চা মেয়েটি আসলে মারা গিয়েছিল। তখন ওই জেলের কয়েদিরা ইয়ংয়ের কাছে জিজ্ঞেস করে, সবই বুঝতে পারলাম যে ওটা আসলে একটা দুর্ঘটনা ছিল। তাহলে তুমি ওই বাচ্চা মেয়েটির প্যান্ট কিসের জন্য খুলেছিলে? ওখানে উপস্থিত থাকা সেই বৃদ্ধ মহিলাটি নাকি পুলিশের কাছে এই কথাটি বলেছে। তখন ইয়ং তাদেরকে বলে, আমি যে কোম্পানিতে কাজ করেছিলাম সেখান থেকে আমাকে শেখানো হয়েছিল যদি কোনো মানুষ হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট করে তাহলে তার জামা কাপড় খুলে দিয়ে তার পেট চেপে দিতে এবং মুখে অক্সিজেন দিতে। এতে করে ওই মানুষটির বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। যেহেতু ইয়ং একজন সহজ সরল এবং বুদ্ধি প্রতিবন্ধী মানুষ ছিল, তাই সে পুলিশ কমিশনারের মেয়েকে দেখে এটা ওখানে কাজে লাগাতে চেয়েছিল। আর এ কারণেই মূলত সে তার মুখে ফু দিচ্ছিল, যাতে করে মেয়েটা কিছুটা অক্সিজেন পায় এবং বেঁচে যায়। আর এই ঘটনাটি দেখতে পেয়েছিল সেখানে উপস্থিত থাকা ওই বয়স্ক মহিলাটি। আর সে এটাতেই ভুল বুঝেছিল। সে মনে করেছিল ইয়ং এই মেয়েটির সাথে খারাপ কাজ করছে। ইয়ং সবাইকে বলে, আমি আসলে ওই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশ আমাকে কেন গ্রেপ্তার করলো এটা আমি কিছুই জানি না। হ্যালো বন্ধুরা, এই ঘটনার পর সিন চলে আসে আবারও বাস্তবে, অর্থাৎ সেই কোর্টের মধ্যে যেখানে এই মুভিটা শুরু হয়েছে। এই কেসের পক্ষে থাকা মেয়ে উকিলটি ওই সময়ে থাকা সব কয়েদিকে হাজির করে এবং একে একে তাদের কাছ থেকে জবানবন্দি নিতে শুরু করে। কিন্তু অপরপক্ষের উকিল বিচারকের কাছে বলে, এরা আসলে সবাই অপরাধী, তাই এদের জবানবন্দি কোনো কাজে আসার নয়। কিন্তু তখন সেখানে উপস্থিত থাকা ওই কয়েদিদের বস তাকে উদ্দেশ্য করে বলে, তুমি কি আমাকে দেখাতে পারবে যে আইনের কোথায় লেখা আছে যারা একবার জেল খাটে তারা আর সত্য বলতে ভুলে যায়? কয়েদিদের সাক্ষ্য নেওয়া হয়ে গেলে এবার সেই জেল প্রধানকে সাক্ষী দিতে ডাকা হয়। এবার ওই জেল প্রধান আদালতে বলতে শুরু করে, ইয়ং আমার জেলেই একজন কয়েদি হিসেবে ছিল, কিন্তু তাকে দেখে এবং তার ব্যবহার আচার দেখে আমার কখনোই মনে হয়নি সে একজন এত বড় অপরাধী হতে পারে। আর এ কারণেই আমি তার কেসটা ব্যক্তিগতভাবে ইনভেস্টিগেশন করতে শুরু করি। তারপর যখন আমার প্রাপ্ত তথ্য নিয়ে আমি পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলাম তখন সে আমার সবকিছু বাতিল করে দেয় এবং আমার এই ইনভেস্টিগেশন সে কোনোভাবেই মেনে নিতে চায় না। সেদিন আমি তার চোখে মুখে প্রবল ঘৃণা আর প্রতিশোধের আগুন দেখতে পেয়েছিলাম। আসলে সে তার মেয়ের মারা যাওয়াটাকে কোনোভাবেই একটা অ্যাক্সিডেন্ট হিসেবে মেনে নিতে পারছিল না। সে সর্বদাই এই নিরীহ এবং সরল মানুষটির উপর প্রতিশোধ নিতে চেয়েছিল। এরপর আমাদেরকে আবারও সেই অতীতের ঘটনায় নিয়ে যাওয়া হয়। ইয়ংয়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ওই কমিশনার একদিন ইয়ংকে একটি ফাঁকা সেলের মধ্যে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করে এবং সে তাকে বলে, তুই যদি আদালতে তোর অপরাধ স্বীকার করে না নিস এবং না বলিস যে আমি ওই মেয়েটিকে মেরে ফেলেছিলাম, তাহলে আমি নিজেই তোর মেয়েকে মেরে ফেলবো। সুতরাং তুই যদি তোর মেয়েকে বাঁচাতে চাস তাহলে আদালতে সবার সামনে তোর অপরাধ স্বীকার করে নিবি। এরপর যখন এই কেসের ফাইনাল রায়ের দিন আসে তার আগে পুলিশ প্রধান ওই জেলের সব কয়েদিদের স্বাক্ষর নিয়ে গিয়েছিল যাতে করে তাকে মুক্তি দেওয়া হয় এবং সে নির্দোষ এটা প্রমাণিত হয়। কিন্তু জেল প্রধান যখন ইয়ংয়ের উকিলের কাছে সেগুলো দেখায় তখন সে তাকে বলে, এগুলো আসলে কোনো কাজেই লাগবে না। এরপরেই চলে আসে তার কেসের ফাইনাল রায় প্রকাশের দিন। আদালতে যখন ইয়ংয়ের সাক্ষ্য গ্রহণ করা হয় তখন বোকা এবং সহজ সরল ইয়ং তার বন্ধুদের শিখিয়ে দেওয়া কথাগুলো না বলে নিজেই সব অপরাধ স্বীকার করে নেয়, আর এজন্য তাকে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয়। এই রায় যখন প্রকাশ করা হয় তখন সেখানে থাকা সবাই খুব অসন্তুষ্ট হয় এবং ওই জেলের প্রধান প্রচণ্ড রেগে যায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। কেউ তো আর বুঝতে পারে না এই সহজ সরল বোকা লোকটি তার একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবনটাই বিলিয়ে দিল। এরপর থেকে ইয়ংয়ের রায় কার্যকর করার জন্য তাকে আবারও জেলের মধ্যে রাখা হয়, আর তখন তার কাছে আবারও তার মেয়ে দেখা করতে আসে। কিন্তু এবার ওই কয়েদিদের মধ্যে আর কোনো উল্লাস ছিল না, কারণ তারা জানতো বাবা মেয়ের এই মিলন বেশি দিন থাকবে না। খুব দ্রুতই তাকে মেরে ফেলে তার সাজা কার্যকর করা হবে। জেল প্রধান ইয়ংয়ের বাচ্চা মেয়েটিকে দত্তক হিসেবে নিয়েছিল এবং তারা তাকে প্রচণ্ড ভালোবাসত, আদর যত্ন করত। এরপর চলে আসে সেই দিন ডিসেম্বরের 23 তারিখ, যেদিন ইয়ংয়ের মৃত্যুদণ্ড কার্যকর করার দিন ছিল। এই দিন আবার তার মেয়ে মিনাকে শেষবারের মতো তার সাথে দেখা করতে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তারা দুজন এসবের কিছুই জানতো না। তবে ওই দিনই আবার মিনার জন্মদিন ছিল।
মিনার জন্মদিন উপলক্ষে ওই জেলের মধ্যে কেক নিয়ে এসে সবাই খুব আনন্দ উল্লাস করে এবং তার জন্মদিন পালন করে। কয়েদিরা সবাই মিলে তার মেয়ের জন্য সেই ব্র্যান্ডের এবং হলুদ রঙের ব্যাগটি কিনে নিয়ে এসেছিল এবং তারা তার বাবাকে দিয়ে ওই ব্যাগটি মিনাকে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছিল। এতে করে তারা দুজনই খুব খুশি হয়েছিল, কিন্তু সহজ সরল বোকা ইয়ং জানে না সে আজকেই শেষবারের মতো তার ছোট্ট আদরের মেয়েটিকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর একজন গার্ড এসে ইয়ংকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু সে এবার তাকে অন্য একটি পথ দিয়ে নিয়ে যায়। ঠিক তখনই ইয়ং বুঝে যায় যে আসলে তার সাথে কি ঘটতে যাচ্ছে। এজন্য সে তার মেয়ে মিনাকে কোনোভাবেই ছাড়তে চায় না, তবুও তাকে জোর করে টেনে হিসেবে নিয়ে যাওয়া হয়। ইয়ংয়ের মেয়ে মিনা জেলের ওই লোহার শিকগুলো ধরে বাবাকে জোরে জোরে ডাকতে থাকে এবং তার বাবাকে ছেড়ে দিতে বলে, তবে কেউ তার কথা শোনে না। ইয়ং ছুটে তার মেয়ের কাছে চলে আসে এবং চিৎকার করে বলতে থাকে, আমি ওই বাচ্চা মেয়েটিকে খুন করিনি, তোমরা আমাকে আমার মেয়ের কাছে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। আমার এই অসহায় মেয়েটির পৃথিবীতে আমি ছাড়া আপন বলতে আর কেউ নেই। তারা দুজনেই প্রচণ্ড কাঁদতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপরে সিন আবারও বর্তমানে আসে আর আমরা আবারও সেই মেয়ে উকিলটাকে দেখতে পাই। সে এখন কাঁদছে আর এখানেই আমরা জানতে পারি আসলে এই মেয়েটি সেই বোকা ইয়ংয়ের ছোট্ট মেয়ে মিনা। তার বাবার মারা যাওয়ার এত বছর পরে সে উকিল হয়ে ওই কেসটি আবারও রিওপেন করেছিল এবং সে প্রমাণ করে যে তার বাবা ওই দিন আসলে নির্দোষ ছিল এবং তাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সব প্রমাণ এবং তথ্য দেখে আদালত ওই দিন ঘোষণা করে ইয়ং নির্দোষ ছিল, কিন্তু বহু বছর আগেই তার জীবন কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু বোকা বাবার মেয়েটি অনেক বছর পরে হলেও এই দুনিয়ার কাছে তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। আদালত ইয়ংয়ের হারানো সব সম্মান ফিরিয়ে দেয়। আপনারা হয়তো আমাদের দেশেও খুব সম্প্রতি এমন একটা ঘটনা দেখতে পাবেন। নিজের চোখের সামনে মুস্তাফিজুর রহমান বাহাদুর নামের এই ছেলেটির বাবাকে মেরে ফেলা হয়েছিল, কিন্তু তখন সে তার বাবার বিচার চেয়েও পায়নি। তবে 29 বছর পর সে নিজেই উকিল হয়ে বিচার নিশ্চিত করেছে। হ্যালো বন্ধুরা, এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়।